নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যেসব ব্যক্তিরা দীর্ঘদিন থেকে বুকে কফ জমে থাকার সমস্যায় ভুগছেন বা যেসব ব্যক্তিরা দীর্ঘদিন থেকে গলায় কফ জমে থাকার সমস্যায় ভুগছেন, সবসময় খুশখুশানি এক ধরনের কাশি লেগেই থাকে, করছেন মনে হচ্ছে এখানে কফ লেগে আছে, বাট কাশছেন তারপরও বেরোচ্ছে না, সবসময় অস্বস্তি একটা ভাব, ইরিটেশন ভাব আপনি অনুভব করছেন। এবং যেসব ব্যক্তিরা দীর্ঘদিন থেকে অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, বিশেষ করে শীতকাল আসলে এইসব সমস্যা যদি আপনারা বেশি করে অনুভব করছেন, এবং যেসব ব্যক্তিরা সারা বছরই সর্দি কাশি হাঁচি জ্বর এইসব সমস্যা ভোগেন, এবং যেসব ব্যক্তিদের মধ্যে ক্রনিক অ্যালার্জিক সমস্যা রয়েছে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বানানো। কারণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো গলায় কফ কেন জমে, বুকে কেন কফ জমে, অ্যাজমা শ্বাসকষ্ট এইসব সমস্যা কেন হয়, এবং তারপরে আমরা জানবো এই সব সমস্যা অর্থাৎ বুকে কফ জমা, অ্যাজমা শ্বাসকষ্ট গলায় কফ জমা এইসব সমস্যা যদি আপনি ভুগছেন সারা বছরই, তাহলে কি কি রোগ আপনার মধ্যে অ্যাটাক করতে পারে। এবং ভিডিওটির শেষ পর্বে আমরা এটা জানবো বন্ধুরা, এইসব মারাত্মক সমস্যা থেকে আমরা কিভাবে ঘরোয়া নিরাময় পেতে পারি, অর্থাৎ বেস্ট হোম ট্রিটমেন্ট পেতে পারি। আর এর জন্য আমি আপনাদেরকে এমন একটা জিনিস বানানো শিখিয়ে দেবো, পুরোপুরি লাইভ দেখিয়ে দেবো যে কীভাবে বানাতে হয় আর কি কি উপাদান দিয়ে সেই জিনিসটা আমরা বানাবো। আর এটা যদি আপনারা ব্যবহার করতে শুরু করলেন বন্ধুরা, তাহলে আমি 100% অ্যাসিউরিটি দিতে পারি যে আপনারা প্রথম দিন থেকে রেজাল্ট পেতে শুরু করবেন। আর এটা বানানোর জন্য আপনাদের আহামরি তেমন কোনো টাকা খরচা হবে না, মাত্র 5-7 টাকা হলেই যথেষ্ট। তাই বন্ধুরা আসুন এবার আমরা ভিডিওটির মেন পর্বে ফিরে আসি। বেশি কথা বলে একদমই সময় নষ্ট করবো না, মেন টপিক নিয়ে কাজের কথা আলোচনা করব। তো প্রথমে আলোচনা করছি বন্ধুরা, বুকে কফ জমে কেন। বন্ধুরা আমি আবারও বলছি, এই সব সমস্যা অর্থাৎ এই যে অ্যাজমার সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, এই সব সমস্যা আগেকার সময় কি হতো, বয়স্কদের মধ্যে দেখা দিত। এই সব সমস্যা এখন মানে জন্মের পর থেকে দেখা দিচ্ছে, ঠিক আছে। আর এইসব সমস্যা সমাজে এখন প্রতিটি ঘরে ঘরে দেখা দিচ্ছে। এই অ্যালার্জির সমস্যা, বুকে কফ জমার সমস্যা, বিশেষ করে শ্বাসকষ্টের সমস্যা, এইসব সমস্যা আজকাল ঘরে ঘরে হয়ে গিয়েছে। তাই এই ভিডিওটি আপনারা খুব ভালোভাবে শুনবেন, খুব ভালোভাবে দেখবেন, কারণ আপনার মধ্যে সমস্যা না থাকলেও আপনি এটা অন্য কাউকে বলতে পারবেন, অন্য কাউকে বোঝাতে পারবেন এবং নিজের ফ্যামিলির প্রতি টেক কেয়ার নিতে পারবেন। তো আমরা আলোচনা করেছিলাম বুকে কফ জমে কেন। বন্ধুরা বুকে কফ জমার প্রধান কারণ সেটি হলো ফুসফুসের সংক্রমণ হওয়া, বা যেটাকে আমরা নিউমোনিয়া রোগ বলে থাকি। আর এই ফুসফুস যখন ইনফেক্টেড বা সংক্রমিত হয়ে যায়, তখন আমাদের ফুসফুসে, আমাদের লাংসে কফ জমার সমস্যা দেখা দেয়। 2 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, সেটি হচ্ছে ধূমপান করা বা কাঠের চুলোয় রান্না করা। দেখবেন গ্রামাঞ্চলে এখন অনেক বাড়ি আছে যারা এখনও কাঠের উনুনে রান্না করে থাকেন। এর ফলে কি হয়, সেই ধোঁয়াটা তাদের ভিতরে যেতে 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 একসময় কি হয়, ফুসফুস আমাদের লাংসটা আস্তে 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 লাংসের কার্যক্ষমতা কমে যায় এবং শ্বাসনালীর গভীরে সমস্যা তৈরি হয়। তাই যেসব ব্যক্তিরা ধূমপান করছেন বা যেসব ব্যক্তিরা কাঠের উনুনে রান্না করছেন, রিকোয়েস্ট একটু আপনারা নিজেদেরকে সংযত রাখার চেষ্টা করবেন। 3 নম্বরটি হচ্ছে বন্ধুরা ব্রঙ্কাইটিস বা ফুসফুসের প্রদাহ। যেসব ব্যক্তিরা দীর্ঘদিন থেকে ক্রনিক ব্রঙ্কাইটিসের সমস্যায় ভুগছেন বা শ্বাসনালীর প্রদাহে ভুগছেন, তাদের মধ্যে এই বুকে কফ জমা সমস্যা দেখা দেয়। এবার আলোচনা করছি বন্ধুরা মোস্ট কমন একটি প্রবলেম নিয়ে। আর এই সমস্যাটা এতটাই কমন যে আমাকে রোজ মেসেজ করতো, বিভিন্ন পেশেন্ট আমাকে মেসেজ করে বলতো যে স্যার আমাদের এই সমস্যাটা আছে, সবসময় ইরিটেশন লেগে থাকে, খুশখুশানি কাশি লেগেই থাকে। আর সেটি হচ্ছে বন্ধুরা গলায় কফ জমার সমস্যা। দেখবেন এই জায়গাটার একটা ছোট্ট আকারে একটা কফ মনে লেগে আছে, হ্যাঁ, সবসময় খুশখুশ করছে, বেরোচ্ছে না, এরকমভাবে কথা বলতে হয় আমাদের, বা এরকমভাবে সবসময় আমাদেরকে কাশছি কিন্তু তারপরও বেরোচ্ছে না, লেগে থাকে, সবসময় ইরিটেশন লেগে থাকে। হয়তো কখনো কখনো আপনি একটু কাশছেন, তারপরে একটু বেরিয়ে আসলো, তারপরে আবার একটু পরে জমা হয়ে গেল। এই সব সমস্যা হয়তো আপনিও অনুভব করছেন বা আপনার মধ্যে এইসব সমস্যা রয়েছে। তো এটার অ্যাকচুয়ালি কারণ কি বন্ধুরা, এটাকে আমরা মেডিকেল ভাষায় বলি PND প্রবলেম, অর্থাৎ পোস্ট ন্যাজাল ড্রিপ। এই সমস্যাটা তখনই হয় যখন আপনার শ্বাসনালী, ঠিক আছে, শ্বাসনালী ইনফেক্টেড হয়ে গেছে বা শ্বাসনালী যখন সংক্রমণ হয়ে যায় বা প্রদাহ সৃষ্টি হয়, তখন আমাদের মিউকাস বা কফগুলো আমাদের শ্বাসনালী হয়ে নাক দিয়ে বেরোতে পারে না, ফলে গলার পেছন দিক থেকে নেমে এসে আমাদের এই জায়গাটাতে ঠিক জমা হয়ে থাকে। আর এটি বন্ধুরা তখন হয় যখন আপনাকে ঠান্ডা লেগে গেছে বা আপনার মধ্যে সাইনোসাইটিসের সমস্যা রয়েছে বা অ্যালার্জির সমস্যা রয়েছে, তখন এই সমস্যাটা হতে দেখা যায়। এবার আলোচনা করছি বন্ধুরা অ্যাজমা বা হাঁপানি যেটাকে বলি এবং শ্বাসকষ্ট, এই দুটো রোগের অ্যাকচুয়াল কারণ কি। বন্ধুরা এই কারণটি আলোচনা করার পূর্বে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাইবো। কয়েকদিন আগে 5-6 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটা ছিল এই যে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা 6 দিনে অলমোস্ট 7 লাখ মানুষ দেখেছেন। কিন্তু বন্ধুরা দুঃখ
দুঃখের বিষয় যে এখানে মাত্র 12,000 মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। দেখেছেন 7 লাখ আর করেছেন মাত্র 12,000। আপনারা যারা আমার ভিডিও দীর্ঘদিন থেকে দেখছেন, আমি কোনো ভিডিওতে কাউকে সাবস্ক্রাইব করার কথা বলি না আমার চ্যানেলটি, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আপনারা যদি আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, আমাকে যদি লাইক না করেন, আমি নেক্সট ভিডিও বানানোর মোটিভেশন পাবো কোথা থেকে, তাই না? তাই আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আলোচনা করছিলাম বন্ধুরা শ্বাসকষ্ট এবং হাঁপানির কারণ। সেগুলোর মধ্যে প্রথম যে হচ্ছে বন্ধুরা অ্যালার্জি। যেসব ব্যক্তিরা দীর্ঘদিন থেকে অ্যালার্জির সমস্যায় ভুগছেন, আমরা সাধারণত জানি অ্যালার্জি মানে হচ্ছে চুলকোনো, মানে কোনো একটা খাবার খেয়ে নিলাম, সেখানে গোটা গোটা দাগ হলো, দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা অ্যালার্জি বলি। চুলকোনো, লাল হয়ে যাওয়া, শুধু আমরা এগুলোকেই অ্যালার্জি বলে থাকি। কিন্তু অ্যালার্জি শুধু এখানেই শেষ নয় বন্ধুরা। এই অ্যালার্জি খুব মারাত্মক আকার ধারণ করতে পারে যদি এটা আপনি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নেন। আর এই অ্যালার্জি যে কারণে ছড়ায়, যেমন ধুলোবালি, পশুর লোম বা বিভিন্ন রকম পারফিউমসের গন্ধ, এইসব থেকে আমাদের শরীরে অ্যালার্জি, আমাদের শ্বাসনালী উত্তেজিত হয়ে যায় এবং এর ফলে আমাদের শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা দেখা যায়। 2 নম্বরটি খুবই কমন একটি প্রবলেম, যেটা 50% দায়ী এই রোগের জন্য, আর সেটি হচ্ছে বন্ধুরা বংশগত, বা যেটাকে আমরা জেনেটিক কারণ বলে থাকি। যদি আপনার ফ্যামিলিতে কারো মধ্যে এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা রয়েছে বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাহলে চান্সেস রয়েছে এটা আপনার মধ্যেও হওয়ার। 3 নম্বরটা খুবই কমন প্রবলেম, আর সেটা হচ্ছে বন্ধুরা বায়ু দূষণ, স্মোকিং বা পলিউশন থেকে এই রোগ ছড়ায়। কারণ দেখবেন যেসব ব্যক্তিরা দীর্ঘদিন থেকে স্মোকিং করছেন, বা আমি একটু আগে যে আলোচনা করছিলাম গ্রামাঞ্চলে উনুনে রান্না করার যে একটা ট্র্যাডিশনে চলে এসছে, সেই সমস্যা থেকে এই সমস্যাগুলো হয়। কারণ আমাদের যে শ্বাসনালীটা আছে সেটা একটা নলের মতো, একটা ফানেল, ঠিক আছে? আর আপনারা যখন সেই স্মোকিং ধোঁয়া দিয়ে সেই শ্বাসনালীটা বন্ধ করে দেবেন, তখন আপনি শ্বাস নেবেন কোথা থেকে? আপনি যে নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, সেই শ্বাসটা তো লাংসে যেতে হবে। আর সেই নালীটাই যখন আপনার ধোঁয়ায় বন্ধ করে দেবেন, তাহলে আপনার তো স্বাভাবিকভাবে শ্বাস নিতে সমস্যা হবেই বা হাঁপানির সমস্যা হবেই, তাই না? তো এছাড়াও বন্ধুরা এই ঠান্ডাকালে ঠান্ডা লাগার কারণেও এইসব সমস্যা হয়ে থাকে। এবার আলোচনা করছি বন্ধুরা, আপনি যদি এই সব সমস্যা থেকে দীর্ঘদিন থেকে ভুগছেন, তাহলে আপনার মধ্যে কী এমন রোগ যেগুলো অ্যাটাক করতে পারে। সেগুলোর মধ্যে প্রথম যেটা রোগ বন্ধুরা, সেটা হচ্ছে সিওপিডি। আপনি নাম শুনেছেন হয়তো। এই সিওপিডি মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই রোগের কারণে আপনার যে শ্বাসনালী আছে সেটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে এবং তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে এবং আস্তে আস্তে আপনার শ্বাসনালী অনেকটাই দুর্বল হয়ে পড়বে। 2 নম্বর যে রোগটি হতে পারে বন্ধুরা, সেটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। অর্থাৎ আমাদের ফুসফুস, আমাদের লাংসের উপরে যে রক্তনালী আছে দেখতে পাচ্ছেন, এই ফুসফুসের রক্তনালীগুলোতে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। এর ফলে হৃৎপিণ্ড বা ফুসফুসের কার্যক্ষমতা আস্তে আস্তে হ্রাস হতে থাকে। এতক্ষণ আমরা বন্ধুরা ফুসফুসের সংক্রমণ, গলায় কফ জমা, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, অ্যাজমা এইসব সমস্যা নিয়ে কথা বললাম। আর এই সব মারাত্মক সমস্যা কিভাবে আমরা নিরাময় করব? বন্ধুরা আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, এটা আপনারা কখনোই অবহেলার চোখে দেখবেন না, কারণ এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন তৈরি করছে আমরা, শুধু ভেষজ উপাদান না। হতে পারে সেটা আমরা প্রকৃতি থেকে নিচ্ছি, কিন্তু এটি অ্যান্টিবায়োটিক তৈরি করছি। আর এর উপরে পৃথিবীতে কোনো অ্যান্টিবায়োটিক হয় না, ঠিক আছে? তাই আপনারা বাজার থেকে গাদা গাদা মেডিসিন খাওয়ার পরিবর্তে আপনারা এরকমভাবে আমার কথা মতো একদিন অ্যাপ্লাই করে দেখুন, 100 and 200% রেজাল্ট পাবেন। তো যাই হোক, প্রথমে আমরা যে উপাদানটা নেব বন্ধুরা, সেটা হচ্ছে বাসক পাতা। এই বাসক পাতা গ্রামাঞ্চলে রাস্তার ধারে, বিভিন্ন রকম জঙ্গলে, ঝোপঝাড়ে দেখা দিয়ে থাকে এবং এটা শহরাঞ্চলেও পাওয়া যায়। এই বাসক পাতা আমাদের নিতে হবে 1 কাপের জন্য 1টি মাত্র। 2 নম্বর যেটা আমরা নেব বন্ধুরা, সেটা হচ্ছে তুলসী পাতা। দেখতে পাচ্ছেন এই তুলসী পাতা, আপনার হয়তো মনে পড়েছে আপনি যখন ছোট ছিলেন আপনার মা বাবারা কী করতো, তুলসী পাতা মধু খাইয়ে দিত। আপনার যখন শরীর খারাপ হতো, জ্বর, সর্দি, কাশি, হাঁচি এইসব যখন হয়, তখন তুলসী পাতা আর মধু সেটাকে পেস্ট করে বেটে আপনাকে খাইয়ে দিত। এই তুলসী পাতাটা আমাদের নিতে হবে 1 কাপের জন্য 3-4 পিস। এটা নেব বন্ধুরা, সেটা হচ্ছে লং বা লবঙ্গ বা যেটাকে আমরা ক্লভ বলে থাকি। 1 কাপের জন্য নেব 2 পিস। 4 নম্বরে আমরা যেটা নেব বন্ধুরা, সেটা হচ্ছে গোলমরিচ। 1 কাপের জন্য 2 থেকে 3 পিস। অ্যান্ড ফাইনালি 5 নম্বরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 1/2 চামচ খানেক মধু। এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি বন্ধুরা আপনাদের যে এই সব উপাদান নেওয়ার পেছনে আমার কারণ কি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাসক পাতা, এই বাসক পাতা আমাদের শ্বাসনালী, আমাদের শ্বাসতন্ত্রের জন্য যে কোনো রকম সমস্যা, যেমন সর্দি, কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিসের যে কোনো রকম সমস্যার জন্য এই বাসক পাতা মহা ঔষধ নামে পরিচিত। আপনারা হয়তো জানলে অবাক হবেন, এই বাসক পাতা দিয়ে হোমিওপ্যাথিতে এবং অ্যালোপ্যাথিতে হাজারো মেডিসিন তৈরি হয়। কারণ বন্ধুরা এই বাসক পাতার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি, অ্যান্টিবায়োটিক প্রপার্টি এবং যেগুলো আমাদের শরীরে থাকা বিভিন্ন রকম ভাইরাস, সংক্রমণ এবং শ্লেষ্মা দূর করতে সাহায্য করে, বুকে কফ জমা এসব দূর করতে সাহায্য করে।
2 নম্বরে আমরা যেটা নিয়েছিলাম বন্ধুরা সেটা হচ্ছে তুলসী পাতা। বন্ধুরা এই তুলসী পাতা এটা আমাদের ইমিউন সিস্টেমটাকে বাড়িয়ে তোলে। ইমিউন সিস্টেম মানে কি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বুস্ট করতে সাহায্য করে। এছাড়াও বন্ধুরা তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত টক্সিন, নোংরা আবর্জনা, দূষিত পদার্থ, বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং হাঁপানি, শ্বাসকষ্ট এবং শ্বাসনালীর প্রদাহ কমাতে সাহায্য করে। 3 নম্বরে আমরা নিয়েছিলাম বন্ধুরা লবঙ্গ। দেখতে পাচ্ছেন এই লবঙ্গ অ্যান্টিসেপটিক, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়া, অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে কাজ করে আমাদের শরীরে। আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই অ্যান্টি মানে কি বন্ধুরা? আমরা শুনে থাকি না অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি, অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি। এই অ্যান্টি মানে কি বন্ধুরা? এই অ্যান্টি মানে হলো বিপরীত বা এগেনস্ট, ঠিক আছে? যেমন অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন আমরা দিয়ে থাকি অনেক সময় পেশেন্টদেরকে। তো এই অ্যান্টি মানে হলো যে আপনার মধ্যে যে ফাঙ্গাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই ফাঙ্গাসটাকে দূর করার জন্য, পুরোপুরি ধ্বংস করার জন্য এটার বিপরীত যে মেডিসিনটা হয় বা এটার জন্য যে মেডিসিনটা কার্যকরী বা যেই মেডিসিনটা এটার বিপরীতে কাজ করবে, এটার এগেনস্টে কাজ করবে, সেই জন্য আমরা মেডিকেল ভাষায় এই কথাটাকে অ্যান্টি বলে থাকি। আমি একটা সহজ উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন। দেখবেন যে গ্রামাঞ্চল অনেক ব্যক্তি আছে যারা সমাজ বিরোধী, ঠিক আছে? যেসব ব্যক্তিরা এরকম সমাজ বিরোধী তাদেরকে আমরা বলে থাকি অ্যান্টি পার্সন বা অ্যান্টি সোশ্যাল পার্সন। 4 নম্বরে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে গোলমরিচ। বন্ধুরা এই গোলমরিচ আমাদের শ্বাসযন্ত্রের জন্য, স্পেশালি রেসপিরেটরি সিস্টেমটাকে আরও বুস্ট করে, আরও স্ট্রং করে, আমাদের রেসপিরেটরি সিস্টেমের কার্যক্ষমতা আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়া বন্ধুরা এই গোলমরিচ, লবঙ্গ, এইসব যে আমি বলছি এগুলো আমাদের এই শ্বাসতন্ত্রের সাথে সাথে আমাদের মেটাবলিজম অর্থাৎ পাচনতন্ত্র আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাই যেসব ব্যক্তিরা যাদের মধ্যে স্টোমাক আলসার বা পেপটিক আলসার বা যেসব ব্যক্তিরা ক্রনিক কনস্টিপেশন সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই আজকে যেটা তৈরি করব সেটা ভীষণ উপকারী। আর 5 নম্বরে যেটা নিয়েছিলাম মধু। বন্ধুরা এই 4টে উপাদানের সাথে যদি মধু মিশিয়ে দেওয়া যায় না, তাহলে সোনাই সোহাগা একটা ব্যাপার হয়ে যাবে। সেটা কীরকমভাবে চলুন এবার আমরা তৈরি করি। এর জন্য আমাদের একটা প্যানের মধ্যে জল নিতে হবে, ঠিক তেমনটা দেখতে পাচ্ছেন। এই প্যানের মধ্যে জল নিতে হবে 1 কাপের থেকে একটু বেশি। তা আপনি যদি একা খেতে চান 1 কাপের থেকে একটু বেশি নেবেন, ঠিক আছে? এই জলটার মধ্যে এবার ঢেলে দেবেন একটা বাসক পাতা, এটা টুকরো টুকরো করে নেবেন। একটা বাসক পাতা ঢেলে দেবেন, 2টো লবঙ্গ ঢেলে দেবেন, 3-4টি তুলসী পাতা ঢেলে দেবেন, 2-3টি গোলমরিচ ঢেলে দেবেন, ঠিক আছে? এই কয়েকটা উপাদান একসাথে বয়েল করবেন 5 থেকে 7 মিনিট, পুরোপুরি 100 ডিগ্রি সেলসিয়াসে এটাকে ফুটন্ত অবস্থায় বয়েল করতে হবে। ভালো করে বয়েল করা হয়ে গেল, এবার এটাকে 2 মিনিট ঢেকে রাখুন, ঠিক আছে? 2 মিনিট ঢেকে রাখার পরে এটা কি করবেন, ছেঁকে নেবেন। হালকা যখন নর্মাল হয়ে যাবে খাবার মতো এটাকে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে এবার আপনাকে 1/2 চা চামচ মধু তখন দিতে হবে, কারণ গরম অবস্থায় যদি আপনি মধু দেন তাহলে সেই মধু তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। তাই যখন জলটা হালকা নরম হবে, কুসুম গরম থাকবে, তখন আপনাকে 1/2 চা চামচ মধু দিতে হবে। এবার আপনাদের তৈরি হয়ে গেল বন্ধুরা পৃথিবী বিখ্যাত, পৃথিবীর সেরা অ্যান্টিবায়োটিক মেডিসিন। এটা আপনারা খেয়ে দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা আপনারা প্রথম দিন থেকে রেজাল্ট বুঝতে পারবেন। আর এটা আপনারা কখন খাবেন? রোজ সকালে এবং রোজ বিকালে, দিনে 2 বার করে 1 কাপ করে খাবেন আপনি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তাই যেসব ব্যক্তিদের মধ্যে এই সব সমস্যা আছে তারা অবশ্যই এই পন্থা অবলম্বন করে দেখবেন, 100% রেজাল্ট পাবেন। এবার আমি বন্ধুরা 2-3টি বোনাস টিপস দিতে চাইবো। সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে এই যে এখন শীতকাল আসছে, এই সময় আমাদের সবসময় হালকা কুসুম গরম জল পান করতে হবে। শুধু এই সব সমস্যা যাদের আছে তাদের জন্যই বলছি না, প্রত্যেকটি মানুষদেরকে হালকা কুসুম গরম জল আমাদের পান করতে হবে। 2 নম্বর বন্ধুরা, গলায় ও বুকে এই ঠান্ডা আসছে, এই হাওয়াটা কখনোই লাগানো যাবে না। তাই গলা এবং বুক সবসময় ঢাকিয়ে রাখবেন এবং রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে সরিষার তেল, খাঁটি সরিষার তেল বা নারকেল তেল হালকা কুসুম গরম করে সেই গলায় এবং বুকে মালিশ করবেন। দেখবেন জায়গাটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এবং আপনার শ্বাস নিতেও অসুবিধা হবে না। এবং আপনার যদি শ্বাসকষ্ট হচ্ছে তাহলে আপনি তো এই পন্থা অবলম্বন করবে যেটা আমি বানানো শেখালাম। এছাড়াও আপনি সবসময় হাতের কাছে আদা এবং লবঙ্গ রাখার চেষ্টা করবেন। 1 টুকরো আদা টুক করে খেয়ে নেবেন, দেখবেন আপনার শ্বাসনালীটা ক্লিয়ার হয়ে গিয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, কিন্তু তাহলে কি হবে, কারণ কিছু শিখতে গেলে একটু সময় তো আমাদেরকে ইনভেস্ট করতেই হবে, তাই না? তাই বন্ধুরা আজকের ভিডিওটা যদি সত্যিই ভালো লাগে এবং আপনাদের মধ্যে যদি কোনো রকম অসুবিধা থাকে বুঝতে, বা আপনাদের পার্সোনাল কোনো কোয়ারিজ থাকে যেগুলো আমার সাথে শেয়ার করতে চান, এর জন্য আমার নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে ফেসবুকে, সেখানে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন এবং সে কথা বলতে পারেন এবং আপনি আপনার সমস্যার কথা আমার সাথে কনসাল্ট করতে পারেন। তাই বন্ধুরা ভিডিওটি যদি সত্যি ভালো লাগে প্রচুর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।